بسم الله الرحمن الرحيم বিংশ শতকের শুরুর কথা। ইউরোপে উসমানীয় খিলাফতের সূর্য অস্ত যাওয়ার পর্যায়ে, আর এদিকে সাম্রাজ্যের মধ্যে তরুণ তুর্কিরা ইহুদিদের ইন্ধনে বিদ্রোহের মাধ্যমে সাম্রাজ্যকে এক মরীচিকার দিকে নিয়ে যাওয়ার উপক্রম। হ্যাঁ, এ পর্যন্ত কিছুটা ঠিকই ছিল, কিন্তু খিলাফত সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হয় এ সব কিছুর পরেই। তখন পর্যন্ত মুসলিম বিশ্ব নামে একটা খিলাফত ব্যবস্থা ছিল গোটা পৃথিবীতে। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে এক খলিফার হুঙ্কারে থমকে যেত পৃথিবী। খলিফা কর্তৃক জিহাদের ঘোষণা আসার ভয়ে পৃথিবীতে মুসলিমরা অন্তত আজকে ফিলিস্তিনের মতো গণহত্যার শিকার হতো না। অর্থাৎ মুসলিমরা কিছুটা শান্তির বিছানাতেই শুয়েছিল তখন। আর এদিকে খলিফার এত বড় দাপট দেখে ব্রিটেন এবার ভাবতে লাগলো যে না, এবার খলিফার এই ক্ষমতার একটা ব্যবস্থা করা উচিত। তারা ভাবল, যতদিন এই ক্ষমতা খলিফার হাতে আছে ততদিন আমরা এদিকে ইন্ডিয়া থেকে সুদূর প্রাচ্যে আমাদের স্বার্থ হাসিল করতে পারবো না পৃথিবীকে শাসন করতে। তাই তারা এবার পা বাড়ালো খিলাফতকে ধ্বংস করার নিমিত্তে। আর যার ফলশ্রুতিতেই ঘটে যায় আরব বিদ্রোহ এবং পরিশেষে টুকরো টুকরো হয়ে যায় ওসমানিয়া খিলাফত, আর ধ্বংস হয়ে যায় মুসলিমদের কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আরব বিদ্রোহের আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করব। তুলে ধরব মধ্যপ্রাচ্যের কিছু মুসলিম নামে খ্যাত মুনাফিকদের, যারা ক্ষমতা আর অর্থের লোভে বিজাতিদের সাথে হাত মেলায়। আর এই সবকিছু রিসার্চে আমি রিজু আছি আপনাদের সাথে। আপনি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। সাল 1914। অটোমান সাম্রাজ্যের হিজাজের গভর্নর ছিলেন শরীফ হোসাইন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল, তাই ওসমানীয় খলিফা তার বংশের প্রতি শ্রদ্ধা রেখেই তাকে হিজাজের গভর্নর হিসেবে নিযুক্ত রাখে। 1914 সালের নভেম্বরে ব্রিটিশ সরকার শরীফ হোসাইনের কাছে একটি পত্র পাঠায়। সেখানে লেখা ছিল, যদি আমির এবং আরবরা আমাদের উপর তুরস্কের এই চাপিয়ে দেওয়া যুদ্ধে ব্রিটেনকে সাহায্য করেন, তবে গ্রেট ব্রিটেন ওয়াদা করছে ধর্মীয় বা অন্য কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। এখন পর্যন্ত আমরা ইসলামের সূত্রে তুর্কিদের সাথে বন্ধুত্ব রক্ষা করছি। এখন সময় হয়েছে মহান আরবদের সাথে সম্পর্কের। হয়তো আরবরাই ইসলামের আসল বংশধর, যারা মক্কা বা মদিনায় খেলাফত প্রতিষ্ঠা করবে, এবং এরই মাধ্যমে ঈশ্বরের সাহায্যে আমরা বর্তমানে চলমান যাবতীয় মন্দকে দূর করে ভালোর প্রতিষ্ঠা করতে পারব। এই কথার সারমর্ম হল, মক্কার শাসক শরীফ হোসাইনের প্রতি ব্রিটেন অঙ্গীকার করে যে যদি আরব বিদ্রোহে সে সফলতা লাভ করে, তাহলে ব্রিটেন তাকে সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বিশাল ভূখণ্ডের শাসক হিসেবে স্বীকার করে নেবে। বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর 1915 সালের মে মাসে ব্রিটেন আরবদের উদ্দেশ্যে একটি ঘোষণা প্রদান করে, যা ছিল এরকম: ইসলাম ধর্মকে সর্বদাই ইংরেজ সরকার সম্মান করে আসছে এবং তুরস্কের সুলতানের শত্রুতা সত্ত্বেও ইসলামের প্রতি আমাদের সম্মান এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের নীতি একই রূপ অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আরবে ব্রিটেনের প্রতিশ্রুতি ছিল উসমানীয়দের কাছ থেকে আরব স্বাধীনতা লাভ এবং সিরিয়ার আলেপ্পো থেকে ইয়েমেনের এডেন পর্যন্ত বিস্তৃত এক একক আরব রাষ্ট্র গঠন করে নতুনভাবে খিলাফতের পতাকা আরবদের হাতে নিতে ব্রিটেন আরবদের সাহায্য করবে এবং শরীফ হোসাইন খলিফা হিসেবে নিযুক্ত হবে। এখন পর্যন্ত যদি সবকিছু বুঝে থাকেন, তাহলে এবার একটু পেছনে যাওয়া যাক। 1908 সালের 3রা জুলাই তরুণ তুর্কি বিপ্লব শুরু হয় অটোমান সাম্রাজ্যে এবং খুবই দ্রুত তার সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। ফলে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ 1876 সালের সংবিধান পুনঃস্থাপন এবং সংসদ পুনঃপ্রতিষ্ঠা করতে বাধ্য হন। এই সময়কে দ্বিতীয় সাংবিধানিক যুগ বলা হয়। 1908-এ অনুষ্ঠিত নির্বাচনে তরুণ তুর্কিরা তাদের কমিটি অব ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের মাধ্যমে এই সংসদের ক্ষমতায় আসে। এই সময় পর্যন্ত আরব জাতীয়তাবাদ নামে সাম্রাজ্যে কোনো গণ আন্দোলন ছিল না। সিরিয়ায় এই ধারণার কিছুটা কুয়াশা থাকলেও সেখানে পরিস্থিতি একেবারেই অনুকূলে ছিল।
তখন পর্যন্ত অধিকাংশ আরবই তাদের ধর্ম, গোত্র এবং নিজেদের নিজস্ব সরকারের প্রতি এবং খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করত, কারণ সাবেক গত হওয়া খলিফা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ সাম্রাজ্যের সকল জাতিকে সমান চোখে দেখে সমান অধিকার নিশ্চিত করতে পেরেছিল এবং সাম্রাজ্যকে কিছুটা স্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। সুলতান আব্দুল হামিদের বিষয়ে সাম্রাজ্যের সংসদের পুনরায় কথা উঠলে সংসদে আরব সদস্যরা দাবি তোলে যে এই সংবিধানের বিলুপ্তি সাধন করতে হবে এবং সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। এ সময় ক্ষমতাচ্যুত সুলতান তরুণ তুর্কিদের সেকুলার নীতি বাতিলের মাধ্যমে খিলাফত লাভ করতে অনেক চেষ্টা করলেও ব্রিটেন এবং ইহুদিদের তৈরি বিভিন্ন পরিস্থিতি তাকে সেলানিকে নির্বাসনে যেতে বাধ্য করে এবং এরপরই শুরু হয় আসল অস্থিতিশীলতা। সুলতান আব্দুল হামিদের পর তার ভাই পঞ্চম মেহমেদ তার স্থলাভিষিক্ত হন, কিন্তু বলতে গেলে সে ছিল এক পুতুল সুলতান। তরুণ তুর্কিদের সিদ্ধান্তের বাইরে সে যেতেই পারত না, আর তরুণ তুর্কিরা বেশিরভাগ সময় সাম্রাজ্যকে এমনভাবে শাসন করার চেষ্টা করত যে এখানে শুধু শাসক হবে তুর্কি জাতি আর সবার উপরে অগ্রাধিকার থাকবে তুর্কি জাতীয়তাবাদের। এসব কিছুর মধ্য দিয়েই সাম্রাজ্যে আরব জাতিসহ অন্যান্য জাতিগুলোকে বিভিন্ন অগ্রাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, আর এভাবেই আরবীয় নেতারা অটোমান সরকারের উপর বিরক্ত হচ্ছিল। আর ব্রিটেনের দিকে তরুণ তুর্কিদের এসব কর্মকাণ্ডগুলো আরবীয় নেতাদের কাছে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে উপস্থাপন করে আরব নেতাদের উস্কে দিচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে 1913 সালে আরবদের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদরা প্যারিসে অনুষ্ঠিত প্রথম আরব কংগ্রেসে মিলিত হন। উসমানীয় সাম্রাজ্যের ভেতরে স্বায়ত্তশাসনের জন্য তারা একগুচ্ছ দাবি উত্থাপন করেন। সেই সাথে এও দাবি করেন যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়া আরবদেরকে যুদ্ধের সময় ছাড়া অন্য কোনো দূরের অঞ্চলে পাঠানো যাবে না। তাদের এই দাবিগুলোর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে তারা বিদ্রোহের কতটা কাছাকাছি পৌঁছে গেছে। তবে মনে রাখা ভালো, এসব কিছু নেতৃত্ব দিচ্ছিল আরবের মাত্র কয়েকটি প্রভাবশালী পরিবার এবং ব্যক্তিরা। সাধারণ জনগণ এসব থেকে অনেকটাই বাইরেই ছিল। মূলত এভাবেই আরব বিদ্রোহের বীজ বপিত হয়। আর এভাবেই কিছুদিন চলার পর 1916 সালের জুন মাসে হেজাজের গভর্নর শরীফ হোসাইন ওসমানীয় সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দাবি করে। আরব উপদ্বীপের 3টি গুরুত্বপূর্ণ শহর জেদ্দা, মক্কা এবং মদিনাতে সে অবস্থান করে ক্ষুদ্র একটি বেদুইন বাহিনী নিয়ে হেজাজে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করলেন তিনি। আর এই বিদ্রোহের পেছন থেকে উস্কানি দিচ্ছিল ব্রিটিশরা। সেই সময় ব্রিটিশরা শরীফ হোসেনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল। এছাড়াও ব্রিটিশরা সেনা কর্মকর্তা শরীফ হোসেনের এই বিদ্রোহে তার পরামর্শকের ভূমিকা পালন করে এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। সেই সেনা কর্মকর্তাদের মধ্যে কর্নেল টি.ই. লরেন্স ছিলেন অন্যতম একজন। সে নিযুক্ত ছিলেন ব্রিটেনের গোয়েন্দা হিসেবে। লরেন্স ছদ্মবেশে শরীফ হোসেনের পুত্র আমির ফয়সালের উপদেষ্টা পদে দায়িত্ব পালন করছিলেন। বলে রাখা ভালো, এই শরীফ হোসাইনের পুত্র আমির ফয়সালই পরবর্তীতে ইরাকের বাদশাহ হয়। যাই হোক, লরেন্স তখন ফয়সালের সেনাবাহিনীর কমান্ডে নিযুক্ত হন এবং সেনাপ্রধান হিসেবে ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন। আর এদিকে আরবদের যুদ্ধে নামিয়ে দেওয়ার আগেই, অর্থাৎ আরব বিদ্রোহ শুরু হওয়ার প্রায় 1 মাস পূর্বেই ব্রিটেন এবং ফ্রান্স গোপনে নিজেদের মধ্যে মধ্যপ্রাচ্যকে ভাগ করে নেওয়ার এক চুক্তিতে স্বাক্ষর করে। মানে পরিস্থিতি বুঝুন, ব্রিটেন ফ্রান্স একদিকে আরবদের প্রতিশ্রুতি দিয়েছে তাদের স্বাধীনতার সাহায্য করার, আর অন্যদিকে তারা একই জমি নিয়ে একে অপরের ভাগাভাগি করার চুক্তি করছে। আর এই চুক্তিটি কিন্তু সাইকোস-পিক চুক্তি নামে পরিচিত। অটোমান সাম্রাজ্যের পরিস্থিতি তখন একেবারেই তুঙ্গে। একদিকে বিশ্বযুদ্ধ চলছিল, অন্যদিকে আরবদের বিদ্রোহ। প্রায় 5000 জন আরব সৈনিক এই আরব বিদ্রোহে অংশগ্রহণ করে বলে ধারণা করা হয়। তবে এখানে শুধু সিনাই এবং ফিলিস্তিন অভিযান এবং এডমন্ড অ্যালেনবির মিশরীয় বাহিনীর সাথে সংশ্লিষ্ট সৈন্যদেরকেই শুধু হিসাব করা হয়। ফয়সাল এবং লরেন্সের সাথে অংশগ্রহণকারী অনিয়মিত বাহিনীর সৈনিকদেরকে এর সংখ্যার হিসেবে আনা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে সিরিয়ায় চূড়ান্ত অভিযানের সময় এই সংখ্যা বৃদ্ধি পেত। অনেক আরব বিক্ষিপ্তভাবে এই বিদ্রোহে অংশ নিয়েছিল। আকাবা অভিযানের সময় প্রথম দিকে আরব বাহিনীতে মাত্র কয়েক শত সৈন্য ছিল। পরবর্তীতে স্থানীয় গোত্রগুলো থেকে 1000-এরও বেশি মানুষ আকাবায় চূড়ান্ত অভিযানের জন্য যোগ দেয়। এভাবেই অনির্দিষ্টভাবে হুসাইনের সৈন্য সংখ্যা প্রায় 20,000-এর মতো ছিল।
যুদ্ধের প্রাথমিক দিকে হোসাইনের বাহিনী মূলত বেদুইন এবং অন্যান্য মরুচারী যাযাবর গোত্রগুলোকে নিয়েই গঠিত হয়েছিল। এসব সেনাদের স্বভাব ছিল এমন যে সমগ্র পরিস্থিতির চেয়ে গোত্রীয় আনুগত্যই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং স্বর্ণমুদ্রায় অগ্রিম বেতন না পাওয়া পর্যন্ত তারা লড়াইয়ে অংশ নিতে চাইত না। আর এসব স্বর্ণমুদ্রার যোগান দিত ব্রিটিশরা, আর ব্রিটিশদের স্বর্ণমুদ্রার যোগান দিত ইহুদিরা। তাই বলাই যায় এ সব কিছুর পেছনেই ছিল ইহুদিদের হাত। এই যুদ্ধের ফ্রন্টলাইনে তখন শরীফ হোসাইনের পুত্র ফয়সাল হাশেমি বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল। আর মাথায় রাখবেন, তার সেনাপ্রধান ছিল ব্রিটিশ গোয়েন্দা লরেন্স আল আরাবিয়া। ফয়সালের ধারণা ছিল যে উসমানীয় সেনাবাহিনীতে কর্মরত আরবদেরকে বিদ্রোহ করতে এবং খুব সহজেই তাদের নিজেদের পক্ষে আনতে পারবে। কিন্তু পরিস্থিতি ভিন্ন ছিল। মুষ্টিমেয় কিছু পক্ষত্যাগী সৈনিক আরবদের সাথে যোগ দেয়। হাশেমি বাহিনী একসময় বেশ দুর্বলভাবে সজ্জিত ছিল, কিন্তু পরবর্তীতে ব্রিটেন এবং ফ্রান্সের কাছ থেকে বিপুল রাইফেল এবং মেশিন গানের মতো প্রয়োজনীয় অস্ত্রের সরবরাহ পাওয়ায় এই বাহিনী একটি শক্তিশালী বাহিনীতে রূপ নেয়। 1917 সালে হেজাজে প্রায় 20,000 জন উসমানীয় সৈন্য ছিল। 1916 সালের জুনে বিদ্রোহ শুরু হওয়ার সময় চতুর্থ উসমানীয় আর্মির 7ম কর্পস লেফটেন্যান্ট কর্নেল আলী নসিব পাশার অধীন 58তম পদাতিক ডিভিশন জেনারেল মেহমেদ জামাল পাশার অধীন প্রথম প্রাদেশিক বাহিনীর সাথে যোগ দেওয়ার জন্য হেজাজে অবস্থান করছিল। এই বাহিনীর কাজ ছিল হেজাজ রেলওয়ে এবং জেনারেল ফখরুদ্দিন পাশার অধীনে হেজাজের বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। হেজাজ রেলওয়ের উপর অব্যাহত হামলার কারণে 1917 সালে দ্বিতীয় আরেকটি বাহিনীও গঠন করে। ওসমানীয় বাহিনীতে খলিফার প্রতি অনুগত সৈনিকরা ছিল। তারা মিত্রশক্তির বিরুদ্ধে লড়াই করে। মিথ্যা শক্তি বলছি এই জন্য যে তখন আর এই বিদ্রোহ শুধু একটি বিদ্রোহ ছিল না, বরং বিশ্বযুদ্ধের অংশ হয়ে গিয়েছিল। আধুনিক জার্মান অস্ত্র সরবরাহ থাকায় প্রথম দিকে উসমানীয়রা হাশেমিদের বিরুদ্ধে বেশ কিছু বিজয় লাভ করে। এছাড়াও উসমানীয়দের কাছে নিজেদের বিমান বাহিনী, জার্মান বিমান এবং উসমানীয় সৈনিকদের সাহায্য ছিল। সেই সাথে তারা হাইল রাজতন্ত্রের রাজা ইবনে রশিদের সাহায্য লাভ করে। ইবনে রশিদের গোত্র বর্তমান সৌদি আরবের উত্তর অঞ্চল শাসন করত। এই যুদ্ধে উসমানীয়দের বেশ কিছু দুর্বলতা ছিল। তারা যুদ্ধে যেখানে ঘাঁটি করেছিল সেখান থেকে ফ্রন্ট লাইনের দূরত্ব ছিল বেশ কিছু দূর, ফলে ফ্রন্ট লাইনে অস্ত্র সরবরাহ পেতে কিছুটা সময় লেগে যেত। এই অবস্থানগত দুর্বলতার কারণে তাদের কখনো কখনো প্রতিরক্ষামূলক যুদ্ধ করতে হয়েছে। হাশেমিদের বিরুদ্ধে উসমানীয়দের পদক্ষেপ অধিকাংশ সময় শত্রুর তৎপরতার চেয়ে সরবরাহের ঘাটতির কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, যার ফলে হাশেমি বাহিনীও উসমানীয় বাহিনীর দিকে এগিয়ে আছে অনেক ক্ষেত্রেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন একেবারেই বিশৃঙ্খল। তবে শরীফ হোসাইন এইভাবেই প্রায় 1 মাস ওসমানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে গেলেও আনুষ্ঠানিকভাবে তিনি বিশ্বযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেননি। তাই পরোক্ষভাবে সে মিত্রশক্তির সাহায্য পেলেও ওসমানীদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মিত্রশক্তির কাছ থেকে কোনোই সাহায্য পাচ্ছিল না। তাই সাহায্য পাওয়ার জন্য এরই মধ্যে 1916 সালের জুনের শেষ দিকে শরীফ হোসাইন নির্লজ্জের মতো এই বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষে যোগদানের ঘোষণা দেয় এবং সেখানেও আনুষ্ঠানিকভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর ব্রিটিশদের পাঠানো মিশরীয় সৈনিকরা মক্কার হাশেমিদের সাথে যোগ দেয় এবং অস্ত্রের সরবরাহ প্রদান করে। বিপুল সৈন্য এবং অস্ত্র থাকায় মাত্র 5 থেকে 10 দিনের মধ্যেই আরবের বেশ কিছু শহর এই যৌথ বাহিনীর দখলে চলে আসে। মক্কা, মদিনা সহ অনেক অঞ্চল ওসমানীদের হাতছাড়া হয়ে যায়। ব্রিটিশ আরব এই যৌথ বাহিনীর বিপক্ষে ওসমানীয়দের অবস্থা ছিল একেবারেই বলার মতো না। এরপরও ওসমানীয় বাহিনী অনেক চেষ্টা করে মক্কা, মদিনার সব হারানো অঞ্চলগুলো ফিরে পাওয়ার, কিন্তু ওসমানীয়দের এই আক্রমণ, গোলাবর্ষণ পবিত্র শহর মক্কার ক্ষতির কারণ হচ্ছে এবং খলিফার বাহিনী পবিত্র শহর মক্কার অমর্যাদা করছে। এমন গুজবে উসমানীয় বাহিনী সাধারণ জনগণের পুরোপুরিভাবে সমর্থন হারায় এবং সাধারণ জনগণ মক্কা রক্ষা করতে হবে এই কথা বলে উসমানীয় বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি দাঁড় করায়। ফলে তারা আর এগুলো তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করতে পারেনি। অর্থাৎ ব্রিটিশরা সবকিছু দিয়েই তাদের কুটচাল চেলেছিল তখন, আর অটোমানদের নিরুপায় হয়ে সবকিছুই প্রত্যক্ষ করতে হয়েছিল। জুনের 10 তারিখ হুসাইনের আরেক পুত্র আমির আবদুল্লাহ তাইফ আক্রমণ করে বসে। 22 সেপ্টেম্বর কিশোর বাহিনীর গোলন্দাজের সহায়তায় আব্দুল তাইফও দখল করেন। এদিকে ব্রিটিশ এবং ফরাসি নৌবাহিনী লোহিত সাগরে ওসমানীয় নৌবাহিনীকে পরাজিত করে এবং ব্রিটিশ যুদ্ধজাহাজ এবং সি প্লেনের সহায়তায় 10 জুন 3500 জন বিদ্রোহী আর সেনা জেদ্দা বন্দর আক্রমণ করে। ব্রিটিশ বিমানবাহী জাহাজ HMS বেনমাই চেরি হাশেমিদের আকাশ থেকে সাহায্যে ভূমিকা রাখে। এই তুমুল যুদ্ধের মুখে বাধ্য হয়ে 16 জুন ওসমানীয়রা আত্মসমর্পণ করে।
1916 সেপ্টেম্বরের শেষ নাগাদ আরবরা ব্রিটিশ নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় শহর রাবেক ইয়ানবো কুনফিদা দখল করে এবং 6000 জন উসমানীয়কে বন্দী করা হয়। এর ফলে ব্রিটিশরা ওই সৈন্যদের মধ্য থেকে 700 জন উসমানীয় আরব যুদ্ধবন্দীকে শরীফ হোসাইনের পক্ষে যুদ্ধে পাঠাতে সক্ষম হয়। তারা নুরিয়াস সাইদের নেতৃত্বে বিদ্রোহে যোগ দিতে সক্ষম হয়েছিল। এছাড়াও উত্তর আফ্রিকা থেকে বেশ কিছু মুসলিম সৈনিক অর্থের বিনিময়ে এই বিদ্রোহে যোগ দেয়, কিন্তু তখনও প্রায় 15,000 সুসজ্জিত উসমানীয় সেনা হেজাজে রয়ে গিয়েছিল। তারা খলিফার পক্ষে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এরই মধ্যে রাজধানী থেকে তাদের সাহায্য আসে এবং অক্টোবরে মদিনার উপর তারা সরাসরি আক্রমণ করে এবং ব্রিটিশ আরব যৌথ বাহিনীকে পরাজিত করে সেখান থেকে বিতাড়িত হয়। লরেন্সের সাথে শরীফ হোসেনের পুত্র ফয়সালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তাই ফয়সালের উত্তর আরব বাহিনী ব্রিটিশদের জন্য প্রধান সাহায্যকারী বাহিনী হয়ে ওঠে। অপরদিকে শরীফ হোসেনের অপর পুত্র আবদুল্লার সঙ্গে ব্রিটিশ গোয়েন্দা লরেন্সের সম্পর্ক ভালো ছিল না, ফলে আবদুল্লার আরব পূর্বাঞ্চল বাহিনী ব্রিটিশদের সাহায্য খুব একটা পায়নি। ওসমানীয়দের তীব্র ক্ষতি সাধনের জন্য হেজাজ রেলওয়ে আক্রমণ করার ব্যাপারে লরেন্স আরবদেরকে উৎসাহিত করে। এর পথে রেলপথের সুরক্ষায় নিয়োজিত ওসমানীয় সৈনিকরা বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয়। 1916 সালের 1 ডিসেম্বর ফখরি পাশা ইয়ানবো বন্দর দখল করার জন্য 3 ব্রিগেড সৈন্য নিয়ে অগ্রসর হন। ফখরি পাশা সৈনিকরা বেশ কয়েকটি লড়াইয়ে হাশিমি বাহিনীকে পরাজিত করে এবং অনেক বন্দর দখল করে, কিন্তু এই খবর পাওয়া মাত্রই ব্রিটিশ নৌবাহিনী ইয়ানবো আক্রমণ করে এবং প্রচুর ক্ষয়ক্ষতি সহ ওসমানীয় বাহিনী পরাজিত হয়। তাই ফখরি পাশা ইয়ানবো দখলের আশাবাদ দিয়ে তার বিপর্যস্ত অবশিষ্ট বাহিনী নিয়ে দক্ষিণের রাবেক দখলের জন্য অগ্রসর হন, কিন্তু সৈনিক এবং অস্ত্র সরবরাহ, রেলিং লাইনের উপর গরিলা আক্রমণ, ইয়ানবোতে নবগঠিত উড্ডয়ন কেন্দ্র থেকে হামলার ফলশ্রুতিতে তিনি যুদ্ধে বেশ সুবিধার করে উঠতে পারেননি। এদিকে 1917 সালের 13 জানুয়ারি ফয়সাল লোহিত সাগরের উপকূল ধরে যাত্রা শুরু করেন। তার সাথে 5100 উষ্ট্রারোহী, 5300 পদাতিক, 4টি ক্র্যাপ মাউন্টেন গান, 10টি মেশিন গান এবং 380টি মালবাহী ডট ছিল। এই যাত্রাপথে ব্রিটিশ নৌবাহিনী ফয়সালকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করে। 1917 সালের 23 জানুয়ারি ওয়াজ থেকে প্রায় 800 উসমানীয় সেনা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করলে প্রায় 400 আরব এবং ব্রিটিশ নৌবাহিনী সেনা নিয়ে আসে। আরব বাহিনীতে একসময় 70,000 লোকবল ছিল এবং রাইফেলের সংখ্যা ছিল 28,000। পুরো বাহিনীকে 3টি প্রধান দলে ভাগ করে দেওয়া হয়। আলীর বাহিনী মদিনার উপর তৎপরতা চালান। এছাড়াও আবদুল্লাহ ওয়াদি আইস থেকে নিজের কাজ পরিচালনা করেন এবং ফয়সাল তার বাহিনীকে নিয়ে ওয়াজেই অবস্থান করেন। 1917 সালে আমির আবদুল্লাহর নেতৃত্বে আরব পূর্বাঞ্চল বাহিনী আশরাফের নেতৃত্বাধীন একটি উসমানীয় কনভয়কে আক্রমণ করে এবং 20,000 পাউন্ড সমমূল্যের স্বর্ণমুদ্রা ওসমানীদের কাছ থেকে ছিনিয়ে নেয়। মূলত সুলতানের প্রতি আনুগত্য অর্জনে এগুলো বিভিন্ন আরব গোত্রকে প্রদানের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। 1917 সাল থেকে শুরু করে হাসিমি যোদ্ধারা হেজাজ রেলওয়ে আক্রমণ করতে শুরু করে। প্রথমে নিয়মিত বাহিনীর আল মিশরির এবং ব্রিটিশ অফিসার নিউকম, লেফটেন্যান্ট হর্নবি এবং মেজর এইচ গার্ল্যান্ড রেলপথের অরক্ষিত অংশগুলো উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। 1917 সালের ফেব্রুয়ারিতে গার্ল্যান্ড নিজের ডিজাইন করা একটি মাইন দিয়ে প্রথমবারের মতো একটি চলন্ত রেলগাড়ি আক্রমণ করে ধ্বংস করে দেয়। মদিনাতে ফরাসি সামরিক বাহিনীর ক্যাপ্টেন আউন্ড আলী রাহো রেলপথের উপর তার আক্রমণ পরিচালন করে। তিনি হেজাজ রেলপথ ধ্বংসের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। আর 1917 মার্চে লরেন্স হেজাজ রেলওয়ের উপর প্রথম তার আক্রমণ পরিচালনা করেন। একই বছর নিউকম বা ভয়েস তাদের জন্য হামলার পরিকল্পনা মাত্র। 1971 সালের আগস্ট এক অভিযানে ক্যাপ্টেন রাহো হেজাজ রেলওয়ের 5 কিলোমিটার পথ এবং 4টি সেতু ধ্বংস করার জন্য আরব বেদুইনদের নিয়ে একটি দলকে নেতৃত্ব দেন। আর এদিকে 1917 সালের মার্চে ইবনে রশিদের নেতৃত্বাধীন গোত্রীয় লোকজন ওসমানীয়দের সাথে যোগ দেয় আর হাশিমিদের উপর হামলা চালায়। তবে 1916 ডিসেম্বরে ইয়ানবো দখলে ওসমানীয়রা ব্যর্থ হওয়ায় হাশিমিদের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায় এবং উসমানীয়দেরকে আক্রমণাত্মক অবস্থা থেকে সরে প্রতিরক্ষামূলক অবস্থায় যেতে হয়। লরেন্স তার লেখনীতে পরে দাবি করেন যে ইয়ানবোর পরাজয় এই যুদ্ধের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। 1917 সালে লরেন্স আরব অনিয়মিত বাহিনী এবং আউদা আবু তাইরের অধীন বাহিনীকে নিয়ে বন্দর নগরী আকাবা আক্রমণ করেন। লোহিত সাগরের তুর্কি বন্দরগুলোর মধ্যে তখন পর্যন্ত আকাবাই টিকে ছিল। লরেন্স এবং আউদা 1917 9 মে 40 জন সঙ্গী সহ যাত্রা করেন। সিরিয়ান গোত্র হাউইতাত উটের উপর যুদ্ধের জন্য প্রসিদ্ধ ছিল। তাদের কাছ থেকে লোকবল সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য ছিল।
6 জুলাই অল্প হতাহতের মাধ্যমে আকাবা আরবদের দখলে চলে আসে। লরেন্স এরপর আকাবায় 2500 জন আরব এবং 700 জন তুর্কি বন্দীদের জন্য খাবার এবং অন্যান্য সরবরাহের জন্য 150 মাইল দূরে সুয়েজ যাত্রা করেন। শীঘ্রই ইংরেজ এবং ফরাসি নৌবহর এখানে অবস্থান নেয়, ফলে আরবদের পক্ষে শহর দখলে রাখা সহজ হয়ে যায়। একই বছরে জেনারেল এলএনবির সহায়তায় আরবরা উসমানীয়দের উপর বেশ কয়েকটি সফল আক্রমণ পরিচালনা করে। এর ফলে বীরসেবার যুদ্ধ সংঘটিত হয়। এ ধরনের আক্রমণ 1917 সেপ্টেম্বর থেকে লরেন্সের নেতৃত্বেই পরিচালিত হয়। নভেম্বরে এলএনবির আক্রমণকে সাহায্য করার জন্য লরেন্স ইয়ারমুক নদীর তীরে একটি অভিযান পরিচালনা করেন। এই অভিযানে তিনি তেল শিহাবের রেলসেতু ধ্বংস করতে ব্যর্থ হলেও জেনারেল মেহমেদ জামাল পাশার ট্রেনকে ধ্বংস করে দেন। এ সময় ব্রিটিশ আরব যৌথ বাহিনীর জয় হাতের নাগালে বলেই মনে হচ্ছিল। 27 সেপ্টেম্বর উসমানীয়, অস্ট্রিয়ান এবং জার্মান সৈনিকরা মেজেরিব থেকে পিছু হটার সময় অফাসের নিকট একটি যুদ্ধে আরবরা বড় বিজয় অর্জন করে। এ সময় মূলত ওফাস গণহত্যা সংঘটিত হয়। এখানে মোট 250 জন জার্মান এবং অস্ট্রিয়ান যুদ্ধবন্দী এবং অগণিত তুর্কিদের গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এসব বড় বড় বিপর্যয় এবং পরাজয়ের কারণেই 1918 সেপ্টেম্বর ও অক্টোবরের দিকে উসমানীয় সৈনিকরা পিছু হটতে এবং ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে শুরু করে। 1918 27 সেপ্টেম্বর লরেন্সের অধীন অনিয়মিত বাহিনী দেরাও দখল করে। এর ফলে বিপর্যস্ত ওসমানীয় বাহিনী মাত্র 10 দিনের মধ্যে পরাজিত হয়। 1918 30 সেপ্টেম্বর দামেস্কে শরীফ নাসেরের হাশেমি অশ্বারোহী বাহিনী এবং নুরি সালানের অধীন রুয়াল্লা গোত্রের অশ্বারোহী বাহিনী একত্রিত হয়। এসব সৈনিকরা শহরের বাইরে ফয়সালের আগমনের অপেক্ষা করছিল। অল্প কয়েকজনের একটি দলকে শহরের ভেতর প্রেরণ করা হয় এবং তারা দেখতে পায় যে শহরের আরব জাতীয়তাবাদী অধিবাসীরা আরব বিদ্রোহের পতাকা উত্তোলন করেছে এবং ওসমানীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে। এরপর সেদিনই অস্ট্রেলিয়ান লাইট হর্স সৈনিকরা দামেস্কে প্রবেশ করে। এরপর আউদা আবুতাই, লরেন্স এবং আরব সৈনিকরা পরের দিন 1 অক্টোবর শহরে প্রবেশ করেন। যুদ্ধের শেষে ইজিপশিয়ান এক্সপিডিশনারি ফোর্স ফিলিস্তিন, ট্রান্সজর্ডান, লেবানন, আরব উপদ্বীপের বিরাট এলাকা এবং দক্ষিণ সিরিয়া অবরোধ করে এবং অল্প কিছুদিনের মধ্যেই দুর্বল হয়ে যাওয়া ওসমানীয় বাহিনীকে পরাজিত করে ফিলিস্তিন সহ অন্যান্য অঞ্চল দখল করে নেওয়া হয়। বন্দী হওয়া ওসমানীয় সৈনিকদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। একে একে হত্যা করা হয় সবাইকে। ব্রিটিশদের ইন্ধনে এ যেন এক মুসলিম বনাম মুসলিম হত্যা ঘটেছিল। এদিকে মদিনা উসমানীয় সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও 1919 জানুয়ারি পর্যন্ত সেখানে থাকা খলিফার বাহিনী আরব ব্রিটিশ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেনি, বরং তারা মদিনাকে রক্ষা করে গেছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন আত্মসমর্পণ করার আদেশ আসে ঠিক তখনই তারা আত্মসমর্পণ করেছিল। এভাবেই মূলত ব্রিটিশ আরব যৌথ বাহিনী মধ্যপ্রাচ্য দখল করেছিল ওসমানীয়দের কাছ থেকে। যদি ওসমানীয়রা বিশ্বযুদ্ধে যোগদান না করত তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো, কিন্তু তখন তাদের ক্ষমতায় ছিল অযোগ্য তরুণ তুর্কিরা। তারা খলিফাকে না জানিয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল, আর ফলে যা হবার তাই হয়েছিল। পতন হয়ে গেল সালাউদ্দিন আইয়ুবীর অর্জন করা জেরুজালেম, পতন হয়ে গেল 600 বছর ধরে শাসন করা ওসমানীয় খেলাফতের। এদিকে যুদ্ধ শেষে আরবরা মনে মনে ভাবছিল এখন হয়তো পুরো আরব তারাই শাসন করবে, নতুনভাবে খেলাফত প্রতিষ্ঠা করবে, নতুনভাবে মুসলিমদের নেতৃত্ব দেবে। কিন্তু ব্রিটিশ ফ্রান্স যুদ্ধের পূর্বেই যে পরিকল্পনা করেছিল তারই বাস্তবায়ন হয়েছিল। আরবদের হাতে হেজাজ এবং ইরাকের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে বাকি সব অঞ্চল ব্রিটিশ এবং ফ্রান্স ভাগাভাগি করে নিয়ে নিল। এরপরেই ঘোষণা আসলো বেলফোর ডিক্লারেশনের, যার মাধ্যমে ইহুদিরা পেল তাদের হারানো ভূমি জেরুজালেম। এই ভূমির জন্যই ইহুদিরা সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের কাছে গিয়েছিল। সেদিন সুলতান চাইলেই পারতেন তাদেরকে এই ভূমি দিয়ে নিজের সাম্রাজ্যকে শক্তভাবে দাঁড় করাতে, চাইলেই পারতেন ইহুদিদের গোলামি করে আবারও পৃথিবী শাসন করতে, কিন্তু তিনি তা করেননি। তিনি লাখো শহীদের বিনিময়ে অর্জন করা ফিলিস্তিনিদের এক চুল পরিমাণ ভূমিও ইহুদিদের দেননি, বরঞ্চ তিনি লড়ে গেছেন এই ভূমি রক্ষার্থে। কিন্তু আফসোসের বিষয় হলো তারই সাম্রাজ্যের মধ্যে অবস্থান করা মুনাফিক আরবরা এবং মুনাফিক তরুণ তুর্কিদের অযোগ্য নেতৃত্ব এবং সিদ্ধান্তের কারণেই সেই ভূমি চলে গেল ইহুদিদের হাতে। আর এদিকে আরবের পশ্চিম অংশের হেজাজ অঞ্চল হুসাইন বিন আলীর নেতৃত্বে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের গঠন হয় এবং 1925 সাল পর্যন্ত স্বাধীনতা বজায় থাকে। কিন্তু এরপর ব্রিটিশরা তাদের সমর্থন সৌদি পরিবারের দিকে ঘুরিয়ে নেয়।
কারণ তখন সৌদি পরিবার ব্রিটিশদের প্রতি বেশি আনুগত্য প্রদর্শন করছিল এবং সৌদি পরিবার হিজাজের একটি প্রভাবশালী পরিবারও ছিল। তাই সৌদিরা ব্রিটিশদের সহযোগিতায় খুব অল্প সময়েই শরীফকে পরাজিত করে হেজাজ দখল করে নেয় এবং প্রতিষ্ঠা করে সৌদি রাষ্ট্র, যা আজও সৌদি আরব নামে পরিচিত। এখন সবকিছুর ফলাফল দেখুন, যে শরীফ হোসাইন অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের ক্ষমতা কুক্ষিগত করল, সে নিজেও ক্ষমতায় থাকতে পারল না। দিন শেষে খিলাফত ধ্বংস হলো এবং নতুন করে কোনো খেলাফতও জন্ম নিল না, যার ফলশ্রুতিতে মুসলিমরা আজও নেতৃত্ব শূন্য। ওকে ডান। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব নির্ভুলতার ভিতর ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। এরপরও আপনার যদি কোনো অসঙ্গতি মনে হয় কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আর বর্তমান বিশ্ব রাজনীতি বোঝার জন্য এই ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ বলেই এত লং একটা ভিডিও দেওয়া। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি এবং আমার উদ্দেশ্য সফল। আর অবশ্যই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।